Any inquiry into artist Mukul Dey's life and works will be incomplete without delving into Rabindranath Tagore's Shantiniketan. Mukul was brought to this Sylvan MPS early in life and was enrolled in the academic classes. His knack for art in that nascent stage was located by none other than Rabindranath himself. Images that he had seen all around Shantiniketan came directly to his art from the very outset of his career as an artist. Mukul was born in 1895 in a tiny village of Bangladesh named Sidharkhola. In 1907, he was admitted in Brahmacharya Ashram, Shantiniketan. Impressed by his flair for visual art, Rabindranath offered him his own drawing book as a gift. The journey of Mukul Dey's life was long, eventful, and unprecedented in the history of Indian art. From his early years, the artist was inclined to the offbeat. এখানে এসে সেটা ওনার লেখার মধ্যেও পাওয়া যায় যে আলাপ হয়েছিল রবীন্দ্রনাথের, মানে যার সঙ্গে বেশ ভালো রকম সখ্যতা হয়েছিল, রবীন্দ্রনাথের অকাল প্রয়াত কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। এবং সমীন্দ্রনাথের কথা ওনার বিভিন্ন জায়গাতে লেখার মধ্যে মুকুলবাবুর পাওয়া যায়, যেখানে সমী তাঁর বাবার বায়োকেমিক্যাল হোমিওপ্যাথির ওষুধের বাক্স বগলে নিয়ে আশেপাশের গ্রামেতে চিকিৎসা করতে যাচ্ছেন। কারোর হয়তো জ্বর হয়েছে, কি পেট খারাপ হয়েছে, কি হয়েছে, তাদের চিকিৎসা করতে যাচ্ছেন। আর তার সঙ্গে সঙ্গে লেজুর হয়ে তার মুকুল বন্ধু, সমীর বন্ধু মুকুল, সে কাগজের কুচি, কালো একটু রং আর মানে কালো কালি আর কলম নিয়ে সেও যাচ্ছে যে এখানেতে আমি ছবি আঁকবো। এইভাবে দুজনের মধ্যে পুরো ব্যাপারটা একটা জেল করলো। রবীন্দ্রনাথের কানে সেটা পৌঁছলো। তারপরে তিনি হয়তো বলেছেন যে দেখা তো মুকুল, কী ছবি এঁকেছিস। দুজনের মধ্যে কিন্তু তুই তুকারি চলতো, মানে এইটা ইনি সবসময় আপনি এবং সেবক মুকুল বলে সই করতেন চিঠিপত্রে মুকুলবাবু, যেটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু উনি কিন্তু সবসময় সম্বোধন করতেন যে তুই, এবং সেই তুইয়ের মধ্যে অনেকখানি একটা মনের কিন্তু টান ছিল, এটা বলতেই হবে। তো
তো সেই ছবিগুলো আশ্রমের একটি ছেলে, বিদ্যালয়ের ব্রহ্মবিদ্যালয়ের একটি ছেলে, সে খুচখাচ ছবি টবি আঁকছে। তো সেটাতে তো রবীন্দ্রনাথের মনে আনন্দ হবার কথা, আনন্দ হয়েও ছিল। সেসব ছবি নিয়ে অবন ঠাকুর মশাইয়ের কাছে যেতেন, তার পেছনে উনি মন্তব্য লিখে দিতেন অবন ঠাকুর, যে এটা হয়েছে, হয় নাই, আরও ভালো হওয়া দরকার, ইত্যাদি নানা রকম। এইভাবে একটা র্যাপোর্ট তৈরি হলো, অর্থাৎ বিদ্যালয়ের একটি ছেলে সে ছবি আঁকে এবং সেইটা আরেকজন প্রথিতযশা শিল্পীকে সেটা দেখানো, যে এর কিছু হবে কি হবে না সেই ব্যাপারটা। এইটা রবীন্দ্রনাথ কিন্তু করেছিলেন। আর একটা কথা এখানে বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে যেবার সমীর চলে গেলেন, সেই সময়তে উনি তো একটা সম্ভবত পুজোর ছুটির মধ্যে চলে গেলেন মুঙ্গেরেতে। মুকুল সেখানেতে যখন বাড়িতে গিয়েছিলেন, তার বাপ মায়ের কাছে এসে গিয়েছিলেন, ওনার বাবার লেখা একটা বই ছিল, হোমিও গাথা। এবং এই হোমিও গাথার স্পেশালিটি এটা ইয়েতে ছিল যে কুলচন্দ্র দে তিনি বিভিন্ন গ্রামাঞ্চলে পোস্টেড থাকতেন ইত্যাদি। তো উনি ছোট ছোট ছড়ার টুকরোর মধ্যে ওই কোন হোমিওপ্যাথিক ওষুধে কোন উপকার হয় সেটা ওই গাথার মতন ওখানে ছড়ার টুকরো দিয়ে উনি একটা বই ছাপিয়েছিলেন। তো বাবার কাছ থেকে এক কপি হোমিও গাথা নিয়ে এলেন যে সমীকে দেব, কারণ সমী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক নিয়েও তাদের চিকিৎসা টিকিৎসা ইত্যাদি করছে, তো সমীকে দেবো ওটা। এসে দেখলেন যে সমী চলে গেছেন। সেইটা কিন্তু ইনি একদম বুড়ো বয়সেও এখানে আমাদের বলে গেছেন যে সেইটা যে একটা শখ খেলুম যে ইয়েতে, ও সমীকে আর ইয়েও না। এবং মুকুলবাবু বারবার বলতেন যে গুরুদেবের অনেকখানি ঐশ্বর্য সমীর মধ্যে ছিল। কলা ভবনের যে আলাদা করে ছাত্র হওয়া সেটা হয়েছিলেন বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, ছবি ছাপা আঁকতেন এবং নিজে একটুখানি খামখেয়ালি টাইপের ছেলে ছিলেন, যে সে যেটা ইয়ে করবে, ছবি আঁকতে চায়, যেভাবে আঁকতে চায়, যেভাবে দেখতে চায় বা ঘুরতে চায় আশেপাশে, তিনি সেইভাবেই ঘুরবেন। এবং এই ব্যাপারেতে মুকুলবাবুর একটু সিনিয়র ছাত্র ছিলেন আপনার সুধীরঞ্জন দাস। সুধীরঞ্জন দাসের লেখা একটি চমৎকার বই আছে, স্মৃতিচারণ, আমাদের শান্তিনিকেতন ইয়েতে। তাতে ওই মুকুল দেকে তিনি তো ছোটোবেলা থেকে দেখছেন সুধীবাবু, মানে মুকুল দে তাকে সুধীদা বলতেন। তো ওই সুধীরঞ্জন দাসের বর্ণনায় মুকুলের একটা ওই খামখেয়ালি ইয়ে, কোনো দিকে হয়তো তার পাঞ্জাবির বোতাম ফোতাম ছিঁড়ে গেছে, একটু ময়লা টেকোচের ইয়ে করে সে ঘুরে বেড়াচ্ছে, ওরকম একটি চরিত্রকে আমরা দেখতে পাই। মানে তার সহপাঠী বলা যেতে পারে, কন্টেম্পোরারির ওই দৃষ্টিকোণ থেকে। তো তাতে যে খুব একটা মনে হয় না যে তিনি কোনো রকম কারুর কাছে, তবে হ্যাঁ অসিত হালদার ক্লেম করেন তার কাছে শিখেছিলেন। তারপরে এখানে আরেকজন মিত্র, সন্তোষ মিত্র, ক্লেম করেন মুকুলবাবু নাকি তার কাছে শিখেছিলেন। ওটাতে ডাইরেক্টলি উনি নিশ্চয়ই তাদের কাছে কিছু ক্লাস হয়তো করেছিলেন, কিংবা তাদের সঙ্গে একটা ইন্টারাকশন, যেটাকে শেখা বলে। না 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 না, আমার মনে হয় না। Instead of painting only, he became interested in printmaking, which was a rather uncultivated medium in Shantiniketan at that time. Young Mukul felt that a print can be catered in multiple numbers, reaching out to a wider audience. Willie Pearson, a missionary resident of Shantiniketan, inspired him to go for printmaking art in the beginning. জাপান যাবার আগে খালি উইলিয়াম পিয়ারসন তিনি তাকে একটা একটা এচিংয়ের প্লেট দিয়েছিলেন, মেবি কপার, মেবি জিঙ্ক, হোয়াট এভার। তার ওপরে বলেছিলেন যে এই দিচ্ছি তোমাকে নিডল দিয়ে কেটে কেটে ছবি আঁকো। তো পিয়ারসন বলছিলেন তার ছাত্র মুকুলকে। তো মুকুলও ছবি আঁকলেন কুমোরটুলি ঘাটের, কলকাতার কুমোরটুলি ঘাটের তিনটে ওই ধানের নৌকো এসে দাঁড়িয়ে রয়েছে, উনি ছবি আঁকলেন, নিয়ে প্লেটটা পিয়ারসন সাহেবকে দেওয়ার পরেতে পিয়ারসন এই সার্ভে অফ ইন্ডিয়ার যেখানেতে বিভিন্ন কার্টোগ্রাফি, ম্যাপমেকিং ইত্যাদি সমস্ত হতে থাকে, ওদের ওখানে প্রেস ছিল, সেখান থেকে ছাপাই করিয়ে আনলেন। এবং সেই ছবিটা দেখে কিন্তু সেটাই হচ্ছে মুকুলবাবুর জীবনের প্রথম ছাপাই ছবি। কিন্তু হি ওয়াজ নট হ্যাপি, মানে দ্য আর্টিস্ট, হি ওয়াজ নট হ্যাপি সিইং দ্যাট প্রিন্ট। তখন থেকে তিনি করছেন, মাথায় ঘুরছে যে যদি আমি আর্টিস্ট প্রিন্ট মেকার হিসেবে প্রিন্ট মেকিংটাকে আমি নিতে চাই।
এবং সেটাই উনি খুব ভালোভাবে একটা পেলেন, ট্রেনিং পেলেন এই জেমস ব্ল্যান্ডিং স্লোনের কাছে 1916-17। Rabindranath appreciated Mukul like anybody else. When he was going to Japan and USA, Mukul was asked to join him. The idea was to acquaint Mukul with Japanese art tradition. Both of them enjoyed the stay in close proximity of the legendary Japanese artist Taikan and some others of such repute. রবীন্দ্রনাথ 1916-17 সালেতে আমেরিকাতে ওখানেতে একটা লেকচার ট্যুরের উনি অফার পেয়েছিলেন, একটা লেকচার ট্যুর। উনি ঠিক করেছিলেন যে আমরা জাপানের পথে যাব, কারণ জাপান সাংঘাতিকভাবে উত্থান হয়েছে সেখানেতে, এবং ওরা রাশিয়াকে 1904-05 যুদ্ধে, জলযুদ্ধে তারা হারিয়ে দিয়েছে, হুইচ ওয়াজ এ বিগ হ্যাপেনিং, রিয়েল বিগ হ্যাপেনিং। তো জাপানের পথে যাব, জাপানের পথে যখন আমেরিকাতে গিয়ে ওখানেতে পৌঁছলেন ইত্যাদি, সেইখানেতে মুকুল দের সঙ্গে একজন মানুষের আলাপ হলো আমেরিকাতে। সেটা আলাপটা হয়েছিল কিন্তু পিওরলি একটা খবর কাগজের রিপোর্টিং থেকে, সেখানে মুকুলবাবুর আঁকা রবীন্দ্রনাথের একটা ছবি ছাপা হয়েছিল। সেই ভদ্রলোকের, সেই শিল্পীর নাম হচ্ছে রয় পার্ট্রিজ। এবার রয় পার্ট্রিজ ছিলেন তৎকালে সেই সময়ে, একদিকে তো তিনি শিল্পী বটে এবং গ্রাফিক শিল্পী মিডিয়াম, আর তিনি ছিলেন ওদিকে, তার মিসেসের নাম ছিল আমেরিকার বিখ্যাত একজন ফটো আর্টিস্ট ইমোজেন কানিংহাম। তো রয় পার্ট্রিজ, ইমোজেন কানিংহাম, এই সূত্রে এনার আলাপ হলো শিকাগোতে থাকাকালীন বার্থা জাক বলে একজন ভদ্রমহিলার সঙ্গে। তিনি ছিলেন শিকাগো সোসাইটি অফ এচার্স, দ্য আর্লিয়েস্ট আমেরিকাতে যে এচার্সদের যে সোসাইটি, অর্থাৎ গ্রাফিক প্রিন্ট মেকারদের যে সোসাইটি, তার ফাউন্ডার ছিলেন এই বার্থা। বার্থা মুকুলকে নিজের ইয়েতে নিয়ে নিলেন, এবং মুকুলের কাজ দেখে বার্থা মনে করলেন যে এই লাইনেতে যেতে পারে, এবং শি রেকমেন্ডেড হিম টু জেমস ব্ল্যান্ডিং স্লোনের স্টুডিওতে। এবার উনি জেমস ব্ল্যান্ডিং স্লোনের স্টুডিওতে এচিংয়ের কাজ শিখলেন, এবং সেখান থেকে ওনার মনে হয়েছিল যে ওনার কাজ যদি গ্রাফিকের যদি কাজ করতে পারেন, ইন্টারলিও প্রিন্ট মেকিং, গ্রাফিকের যদি কাজ করেন, তাহলে প্রত্যেকটা ছবিরই তো 4, 6, 8, 10 খানা তো তার কপি থাকবে। ফলে তার কাজটা সস্তা দামেতে বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে যাবে। Printmaking art or whatever, a work of art has certain basic requirements. It has to be composed well, and the use of light and shade should be logical. In a short while, Mukul had attained perfection as a graphic artist, especially etchings, which, as we know, are dents created on a metal plate by a needle and then printed on paper. Starting from the boats on River Ganga to the images of country scenes, his sense of perfection was evident everywhere at that early stage. The poet was impressed because Mukul was his youngest son Shomindro's close pal, and then he was creative. His pursuit to become a printmaking artist, however, was balanced by his association with important artists of the genre, especially in Canada and Japan. Mukul took another vow. He would incorporate local stories in the intaglio prints. The idea was to synthesize indigenous images in graphic media. All his life, the artist continued this practice. In 1916, he returned from abroad, and in 1917, he reached Ajanta and Bagh caves to copy the murals.
Having sold the Ajanta and Bagh scenes, the artist again sailed to England and enrolled in Slade School of Art, London, followed by a license to study in Royal College of Art, South Kensington. By 1922, he was crowned with the highest position in printmaking, engraving, and mural painting, and became an associate of Royal College of Art, London. Eventually, the successful, ambitious artist returned to India, got engaged in shows, lectures, etc. In 1928, the British authorities offered him the position of principal, Government School of Art, Calcutta. He was already a revivalist and a rebel. Art School Calcutta was propagating a philosophy of traditionalism with Havel and Abanindranath at the backdrop. Mukul Dey remained in position till 1943. One major reform he made here was to include girl students for the first time. He hosted Rabindranath in the school premises and arranged a solo show of Rabindranath's paintings, totaling 236 in number. Mukul Dey's talent was marked by a profound tenacity. He did not have time to socialize much. His connection with Kala Bhavan fraternity also was quite slim. He was adept in nearly all types of subjects. Some of his portraits are ageless. Albert Einstein gave him a sitting. A folder was brought out with 12 images of Mahatma Gandhi. His portraits of Rabindranath are globally popular. With the initiatives of family members, an archive was opened in 2003 at the residence of the artist. This holding was originally built by Dey himself. The archive contains papers, pictures, books, catalogues, a part of the collection of artists' works, journals, and other memorabilia. It also has artworks belonging to wife Beena Dey, Sharada Ukil, and Shantanu Ukil. Dey had stayed in North Calcutta during his interactive period with Vichitra fraternity in Jorachako. The last phase, however, was spent in this quiet villa in Shantiniketan. সালে এই মুকুল দে সন্তোষচন্দ্র মজুমদারের কাছ থেকে এই জমিটি কেনেন প্রায় 2.5-3 বিঘে অ্যাপ্রক্সিমেটলি, এবং তারপরে উনি এখানে খড়ে ছাওয়া বাড়ি করেন। এই পেছন দিকে যে বাড়িটি দেখা যাচ্ছে এখন সিমেন্টের, সেই টাইমে 1928 থেকে 30 পর্যন্ত এই বাড়িটি খড়ে ছাওয়া ছিল, দোচালা, বাংলার দোচালা ওই ধরনের দেখতে ছিল। 1930 সালে এই বাড়িটির ভেতরে সেই মাটি রয়েছে, বাইরে সিমেন্টিং ইত্যাদি হয়। এই বাড়ির নাম চিত্রলেখা। এই চিত্রলেখা নামটি দুজনেরই নামকরণ, যৌথভাবে বলছি নাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান রয়েছে। আমাদের পেছনের বাড়িটা, ওটা 1940 সালে ওই যুদ্ধের বাজারে ওই কলকাতা থেকে চাইনিজ মিস্ত্রিতে এনে করা হয়েছিল। মুকুলদের একমাত্র মেয়ে, তার নাম দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর কলিকা, কিন্তু সেইটা নিয়ে অবন ঠাকুর একটু আপত্তি করেন। উনি বললেন, না, কলিকার নামটা ঠিক হবে না, ওর নাম দাও মঞ্জরি। তো
তোর নাম মঞ্জরি দেয়া হলো। আর মুকুল দে যেহেতু রবিবাবুর খুব কাছের লোক ছিলেন, তো মুকুলবাবু ভাবলেন যে গুরুদেব কিছু যদি মনে করেন, তো ওই বাড়িটার নাম দেয়া হলো কলিকা। আমার ঠিক ডান দিকে ওখানে একটা চিনে পাহাড় নাম দেয়া হয়েছিল। অবন ঠাকুরের চিন্তাধারায় উনি কিছু কিছু গাছ বনসাই করেছিলেন, যেমন তার মধ্যে এই চিনে পাহাড়ে যে গাছটা উনি দিয়েছিলেন, এটা ওনার করা বনসাই অশ্বত্থ গাছ। ওনার নিজস্ব একটা বনসাই করা খেজুর গাছ ছিল, যেখানে ফলও হতো। মুকুল দে মানুষটা, উনি কিন্তু কখনো কাগজ ফেলতেন না। মানে এইটা ধরে নিন তার একটা তার বৈশিষ্ট্য, একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। মুকুলদের পুরনো ছবি টবি ইত্যাদি কিছু রয়েছে, যেখানে ফটোগ্রাফস, যেখানে দেখা যাচ্ছে পাঁজা করে কাগজ সব মাটিতে ফ্লোরের ওপর পড়ে রয়েছে, তার পাশে বসে ওই বুড়ো আর্টিস্ট শিল্পী সে কাগজ ঘাঁটছে। তো হি ওয়াজ অ্যাডিক্টেড টু পেপার্স, আমি বলবো। আর সেইটার কারণে এই বাড়িতে প্রচুর কাগজ জমেছিল। সেই কাগজগুলোকে আলাদা আলাদা করে ক্লাসিফাই করে, একটু ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজিয়ে, একটু বিষয়ানুগ ব্যাপারে সাজিয়ে করতে করতেই দেখা গেল যে একটা আর্কাইভের মতন দিব্যি হয়ে গেল। The artist's colossal power for work and his profound imaginative faculty, tinged with optimism, made Mukul Dey one among many in Indian art. The archive bears testimony to the massive achievement of the artist. The place has, in addition to numerous specimens of his creation, the printing machine which he had brought from abroad and used in all his works. Bulk of zinc plates and other instruments are stored here, in addition to books on various subjects. Everything is religiously looked after by his two grandsons, Chotasri and Shivasri Ukin, from daughter's side. It is an independent body funded by family members. The archive is in no way connected with either Vishwabharati or the government of West Bengal. For whatever else Mukul Dey, the artist, will be remembered, his characteristic as a lone sojourner in the realm of art, with a medium that is intaglio, and his passion for serving the muse over indigenous issues made him an Indologist as well. After the art school job, he returned to Bankura to research on the terracotta tradition of Bengal. His passion as an artist defied the limits of time. He was not exactly in tune with the Orientalist ethos of Shantiniketan. The champion of art breathed his last in Shantiniketan in 1989. At his heart, the artist was a true Tagorean. Mind is fearless, head always held high. In art of Bengal, Mukul Dey will always have his place at the top forever.